জাতিসংঘ পরমাণু সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে ইরান, পরিদর্শনে বাধা দিলে তৈরি হবে নতুন সংকট, সতর্কতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ নেই ইরানের, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। অবরুদ্ধ গাজা আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের, মৃত্যু আরেক ফাঁদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত মানবিক সহায়তা। হামাস সদস্য পাচ্ছে অভিযোগে গাজায় আবারও ত্রাণ সরবরাহ স্থগিত করল ইসরায়েল, দাবি প্রত্যাখ্যান হামাসের। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হয়েছে, দাবি ট্রাম্পের, নিশ্চিত করেনি বেইজিং। খুব শিগগিরই ভারতের সঙ্গেও চুক্তি করবে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু প্রকল্পে প্রবেশে বাধা দিলে ইরানে নতুন সংকট তৈরির সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। রাশিয়াও চাইছে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখুক ইরান। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গেল বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত যে বিলটি পাশ হয়েছিল, বৃহস্পতিবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিলও। গেল 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকির দোহাই দিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান, কারণ সংস্থাটি সবচেয়ে বেশি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করেছে। অথচ ইসরায়েলের অভিযোগের বিপক্ষে ইরানের কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা হামলার কোনো কার্যকর প্রতিবাদ জানায়নি তারা। এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ না করতে দিলে অঞ্চলটিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরানে আন্তর্জাতিক আণবিক সংস্থার উপস্থিতি কোনো অনুগ্রহ থেকে নয়, বরং এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। তবে ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করলে নতুন সংঘাতের হুমকি দেন সংস্থাটির মহাপরিচালক। সংস্থাটি থেকে বের হয়ে পরমাণু প্রকল্প পরিদর্শনে বাধা দিলে তেহরান আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করেন তিনি। ইরান যেন আণবিক সংস্থার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের অনাগ্রহ বিশ্বের সামনে তুলে ধরতে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য তার। বিনিয়ামিন, আরটিভি। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও জটিলতার দিকে এগোচ্ছে। চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন। ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধান পুনরায় অনিশ্চয়তায় পড়ে গেল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে তারা ইসরায়েলের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র একই সঙ্গে আলোচনার টেবিলে বসে এবং যুদ্ধের ময়দানেও অংশ নেয়। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ইসরায়েলকে হামলায় উস্কে দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি হিতে বিপরীত রূপ দিয়েছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। গেল শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি যোগ দেন, তখনই এই সংঘাতের সমীকরণ পাল্টে যেতে শুরু করে বলে মন্তব্য তাদের। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার জন্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর 17টি বাংকার বিধ্বংসী বোমা ও 2 ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। মার্কিন এই হামলার পরই ইরানের পাল্টা জবাব আসে। ইরানে মার্কিন হামলার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেন, এই হামলায় ভয়ানক প্রতিশোধের চক্র তৈরি হতে পারে।
কিন্তু এমন কিছুই ঘটেনি। উল্টো হামলার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে ট্রাম্পের হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা একেবারেই প্রত্যাশিত ছিল বলে মনে করেন সামরিক বিশ্লেষকেরা। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর কয়েকটি ইরানের আশেপাশে অবস্থিত। আল উদেইদ ছাড়াও যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর বাহরাইনে অবস্থিত। এ দুটির অবস্থান ইরান থেকে মাত্র ২০০ কিলোমিটার পরিসরের মধ্যে। এছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৩টি, ইরাকে ৩টি এবং কুয়েত ও জর্ডানে ১টি করে মার্কিন বিমান ঘাঁটি আছে। ওমানে ৪টি লজিস্টিক্স সংক্রান্ত মার্কিন বিমান ঘাঁটিও আছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশ্লেষকেরা বলছেন, এর আগে যখনই কেউ ইরানকে আঘাত করেছে তখনই তেহরান নিজেদের সেনা না পাঠিয়ে সমর্থক মিলিশিয়া গোষ্ঠী দিয়ে প্রতিশোধ নিয়েছে। এটাই ছিল তাদের প্রধান কৌশল। সেই হিসেবে হুতি মিলিশিয়ারা লোহিত সাগরে জাহাজে হামলা চালাতে পারত, কিংবা ইরান নিজেই হরমুজ প্রণালীতে জাহাজে হামলা করতে পারত। কিন্তু এবার সে ধরনের কোনো হামলা হয়নি। পুরো বিশ্ব যখন ইরানের পক্ষ থেকে বড় প্রতিশোধের অপেক্ষায় ছিল, তখনও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর অন্যতম পথ কূটনৈতিক আলোচনা। তবে এত কিছুর পরেও স্থানীয় সময় সোমবার কাতারের দিকে হামলা চালায় ইরান। কাতার এ হামলাকে অত্যন্ত বিপজ্জনক ও কাতারের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানায়। এছাড়া ইরানি রাষ্ট্রদূতকে তলব করে দোহা, যদিও এই ঘটনাকে অনেকেই পর্দার আড়ালের যোগাযোগ বলে অভিহিত করেছেন। এর প্রমাণ পাওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখায়। হামলার বিষয়ে আগেভাগে জানানোয় ইরানকে ধন্যবাদ জানান তিনি। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই হামলায় কোনো প্রাণহানি হয়নি, কেউ আহতও হয়নি। এই সতর্কতার ফলে কাতারও প্রস্তুতি নিতে পেরেছিল। তারা 14টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 13টি ভূপাতিত করে এবং একটি ক্ষেপণাস্ত্র নিরাপদ পথে যেতে দেয়। আর হামলার 3 ঘন্টা পর ট্রাম্প লেখেন, ইরান তাদের ক্ষোভ ঝেড়ে ফেলেছে। এর 2 ঘন্টা পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি লেখেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এভাবেই ক্ষোভ ঝাড়ার মাধ্যমে যুদ্ধবিরতি শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। বিনিয়ামিন, RTV। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় IDF এর হামলায় আরও ৭১ জন নিহত হয়েছে। এছাড়া আরেক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজার মানবিক সহায়তা ফাউন্ডেশন। গেল 1 মাসে এসব বিতর্কিত কেন্দ্রে ত্রাণ নিতে এসে প্রাণ হারিয়েছে প্রায় 550 মানুষ। এতে আহত হয়েছেন আরও 4000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত 56,259 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় হত্যাযজ্ঞ চালু রেখে পশ্চিম তীরেও ব্যাপক ধরপাকড় চালাচ্ছে হানাদার বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েল। বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাস সদস্যদের হাতে চলে যাচ্ছে এমন অভিযোগ এনে বন্ধ করে দেয় ইসরায়েল। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। সম্প্রতি ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ আনতে যাওয়ার পথে এখন পর্যন্ত অন্তত 549 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইউক্রেনে হামলার ফলে রাশিয়ায় একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হলে ইসরায়েলের বিরুদ্ধে কেন দেওয়া হবে না, ইইউতে এই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দীর্ঘ 18 মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে পাশবিক হত্যা নির্যাতন করে যাচ্ছে ইসরায়েল, যার থেকে রেহাই পাচ্ছে না শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। এই নির্মম কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। অভুক্ত গাজাবাসীদের ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েল। এতে ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না উপত্যকাটিতে। ইসরায়েলের অভিযোগ, বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাস সদস্যদের হাতে চলে যাচ্ছে, তাই তারা এই ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গাজার প্রভাবশালী কিছু পরিবারের প্রতিনিধিত্বকারী একটি কমিটি গতকাল এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, এ ধরনের দাবি ভিত্তিহীন। এটি গাজায় প্রবেশ করা মানবিক সহায়তাকে বাধাগ্রস্ত করার একটি অজুহাত মাত্র। এর আগেও দীর্ঘদিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছিল ইসরায়েল। 4 সপ্তাহ ধরে সেখানে ত্রাণ বিতরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ আনতে যাওয়ার পথে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, গাজা এখন গণহত্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি অবিলম্বে স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেন রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি হবে না, ইউতে এই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আয়ারল্যান্ড তাকে সমর্থন জানিয়েছে। রাকিব হাসান, RTV। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল ইভেন্ট বিলের প্রচারণায় যোগ দিয়ে তিনি একথা জানান। খুব শীঘ্রই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি সম্পাদন হবে বলেও এ সময় জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেনি বেইজিং। বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউসও। চলতি মাসের শুরুতে লন্ডনে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠান কেপিসি গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা সুনন্দা চৌধুরী গেল 24 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। জীবনভর তিনি প্রজ্ঞা ও মমতার অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। 1952 সালের 1 ফেব্রুয়ারি ভারতের আসামের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন সুনন্দা। 1980-এর দশকে চিকিৎসা পরিষেবা ও ক্লিনিক পরিচালনার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হন তিনি। কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণে পরবর্তীতে দ্য কেপিসি গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে উন্নীত হন। পেশাগত সাফল্যের বাইরেও কবিতা ও ধ্রুপদী সঙ্গীতে আগ্রহী ছিলেন তিনি। রেখে গেছেন তার 2 সন্তান কালীপ্রিয় চৌধুরী এবং ডক্টর সুমন্ত চৌধুরী সাইনিকে। তার মৃত্যুতে RTV পরিবার গভীরভাবে শোকাহত। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।